তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে আমি শুরু করলাম, কোষ বিভাজন কাকে বলে। আচ্ছা, কোষ শব্দটা আপাতত বাদ দাও, তুমি বিভাজন মানে কি বোঝো? বিভাজন মানে ভাগ করা। বিভাজন মানে কি? ভাগ করা। একটা জিনিসকে ভাগ করলে আর যাই হোক একাধিক জিনিস তৈরি হবে, তো দুইটা তিনটা জিনিস তৈরি হবে। তাহলে কোষ বিভাজন মানে একটা কোষকে ভেঙে কি তৈরি করা? মোর দেন ওয়ান কোষ তৈরি করার প্রক্রিয়া। ধরো এই যে একটা কোষ ভাঙে কয়টা পাওয়া গেল? দুইটা পাওয়া গেল। এই প্রক্রিয়াটাকেই বলা হয় কোষ বিভাজন। কি বলা হয়? কোষ বিভাজন। তাহলে এই প্রক্রিয়ার নাম কোষ বিভাজন। এই আগের যা কনসেপ্ট 9-10 যতটুকু পড়ে আসার কথা, কেউ যদি 9-10 নাও পড়ো, এখন একটু মনোযোগ দাও, এখানেই হয়ে যাবে কথাগুলো। একটা বেসিক কথা থেকে শুরু করতেছি। তাহলে কোষ বিভাজন কাকে বলে, এটা আমার প্রশ্ন। তাহলে কোষ বিভাজন আমি বুঝছি জিনিসটা, একটা কোষ থেকে দুইটা তিনটা চারটা এরকম কোষ হওয়া, তো সংজ্ঞাটা তো লেখা লাগবে। দেখো, বিভাজনে যাকে ভাঙা হবে, যে কোষটা থেকে উৎপত্তি হবে নতুন কোষগুলার, এই যে কোষটা অংশ নিবে সেই কোষটাকে বলা হয় মাতৃকোষ। কি বলা হয়? মাতৃকোষ। আর যে কোষগুলো তৈরি হবে এগুলা নতুন কোষ, এই নতুন কোষগুলোকে বলা হয় অপত্য কোষ। কি বলা হয়? অপত্য কোষ। তাহলে মাতৃকোষ কি জিনিস, অপত্য কোষ কি জিনিস? কোষ বিভাজনে যারা অংশ নেয় তাদেরকে বলা হয় মাতৃকোষ, যারা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অপত্য কোষ। এই মাতৃকোষকে ইংলিশে বলা হয় প্যারেন্টাল সেল, অপত্য কোষকে ইংলিশে বলা হয় ডটার সেল। কি বলা হয়? ডটার সেল। তাহলে এতটুকু কথা যদি বোঝো, এখন তুমি কোষ বিভাজন কাকে বলে লিখতে পারবা। তাহলে কাকে বলে কোষ বিভাজন? এই যে দেখ লিখতেছি, যে প্রক্রিয়ায় কি হয়, মাতৃকোষ থেকে কি তৈরি হয়, মাতৃকোষ থেকে একাধিক অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? তাকে কোষ বিভাজন বলে। বুঝছো? বলে বা সেল ডিভিশন বলে। ওকে ফাইন, এতটুকু কথা বুঝলাম। এতটুকু কথা তোদের বইয়ের স্টার্টিং এ লেখাই আছে, ঠিক আছে? দেখো এখানে বোল্ডার উপর লেখা আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে, বিভক্তির মাধ্যমে একটা মাতৃকোষ থেকে কি তৈরি হয়, একাধিক অপত্য কোষ সৃষ্টি হয়, দুইটা চারটা অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? কোষ বিভাজন। বই বের কর, বইয়ের দেখ এখানে স্টার্টিং এ লেখা আছে, নিচের দিকে আবার এগুলো লেখা আছে, দেখ, মাদার সেল, ডটার সেল। মাতৃকোষটাকে মাদার সেলও বলে বা প্যারেন্টাল সেল, আর এগুলোকে কি বলা হয়? ডটার সেল। তারপরেই দুইটা শব্দ লেখা আছে, অসাধারণ দুইটা শব্দ। সেটা হচ্ছে, কোন বান্দা প্রথম এই কোষ বিভাজন প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করে? কে দেখছে সর্বপ্রথম কোষ বিভাজনটা? তাহলে প্রথম কোষ বিভাজনটা দেখে ওয়াল্টার ফ্লেমিং। কে? ওয়াল্টার ফ্লেমিং। তাহলে এই কোষ বিভাজন প্রক্রিয়াটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করে কে? ওয়াল্টার, ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, এই ফ্লেমিং শব্দটা দেখে কি তোদের কোনো কিছু মনে পড়ে? কোন একটা বিজ্ঞানীর নাম, আলেকজান্ডার ফ্লেমিং এর নাম মনে পড়ার কথা। আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেছিল? প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করে। বুঝছো? তাহলে প্রথম কোষ বিভাজন শব্দটা, প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করে কে? কে দেখতে পায় প্রথম? ওয়াল্টার ফ্লেমিং। এখন কথা হচ্ছে, কোন একটা জীবে তো দেখছে যে বিভাজনটা হচ্ছে, ওই জীবটার নাম কি? ওই জীবটার নাম হচ্ছে সামুদ্রিক সালামান্ডার। কি নাম? সামুদ্রিক সালামান্ডার। কিছুদিন আগে এটা নিয়ে বিশাল কাহিনী হয়েছে, তাই না? সান্ডা, তাই না? সান্ডা ধরতাম না আমরা, কাপিলের কি জানো সেলের জন্য সান্ডা ধরলাম, তাই তো? তাহলে সামুদ্রিক সালামান্ডার। এখন এই নামগুলো মনে রাখা লাগবে। পরীক্ষায় প্রশ্ন করবে সর্বপ্রথম কে কোষ বিভাজন দেখে, জাস্ট ওয়াল্টার ফ্লেমিং। এটা না হয় বুঝলাম। পরে প্রশ্ন করবে কোন জীবে প্রথম কোষ বিভাজনটা দেখা যায়। তাহলে দেখো, এই যে ওয়াল্টার ফ্লেমিং দেখছে না প্রথম, এই দেখো ওয়াল্টারে কি আছে, ওয়াল্টার শব্দটা প্রায় ওয়াটার শব্দটা কাছাকাছি না? সে যেখানে দেখছে ওই জীবটাও সামুদ্রিক, ওর নামের সাথে মিল রেখে সুন্দর মিল আছে। ওয়াল্টার ফ্লেমিং কোথায় দেখে? ওয়াটারে দেখে। সেটা ওয়াটার কি? সেটা ওয়াটার মানে সামুদ্রিক, তাহলে সামুদ্রিক সালামান্ডারে। এখন এটার একটা বৈজ্ঞানিক নাম লেখা আছে, দেখ বৈজ্ঞানিক নামটা কি? মেকুলোসা না? হ্যাঁ, মেকুলোসা। তাহলে আমাদের সালামান্ডারের প্রজাতিটা আমি খালি মনে রাখবো, কি বলা হয় এটাকে? মেকুলোসা। তাহলে এই শব্দটা মনে রাখা লাগবে, যে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম দেখে সামুদ্রিক সালামান্ডারে, এবং এটার ইংলিশ নামটা থাকতে পারে বৈজ্ঞানিক নামটা। তো বৈজ্ঞানিক নাম দুই পদের না, গণ আর প্রজাতি। আমি প্রজাতিটা মনে রাখবো, প্রজাতির নাম কি? মেকুলোসা। বুঝছো? এই বুঝেছো? এতটুকু কথা বুঝছো? এই কথাটুকু তোমাদের বইয়ের প্রথম লাইনটাতে লেখা আছে, আর কিছু ওখানে লেখা নাই, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এখন একটা শব্দ দিয়ে শুরু করলাম কোষ বিভাজনে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কি জিনিস, ডিপ্লয়েড কি জিনিস। একটা বেসিক প্রশ্ন থেকে শুরু করলাম, এগুলো বুঝলে আমি মিশাই দিলাম। এটা তোমার বইয়ের প্রথম পেজটা আমি পড়াইছি, দাগানো বই টেলিগ্রামে আছে, বের করে বই দেখাবা, কোথায় কোথায় দেখাবা, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, ওকে। এখন আসো, হ্যাপ্লয়েড, এন আর টু এন, এই দুইটা শব্দ তোমরা বুঝো কিনা? এন মানে কি বলতো? হ্যাপ্লয়েড। আর টু এন মানে ডিপ্লয়েড। এই কথা দুটো তোরা খালি এমনি বুঝিস, হ্যাপ্লয়েড মানে কি, ডিপ্লয়েড মানে কি, এটা আমার প্রশ্ন। বুঝি আমরা হ্যাপ্লয়েড মানে এন আর ডিপ্লয়েড মানে টু এন, এর বাইরে আর কিছু বুঝি আমরা? বুঝি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি এটা বোঝার স্বার্থে। সেটা হচ্ছে, আমি এই যে তোকে বললাম যে মানুষের ক্রোমোজোম সংখ্যা, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম কয় জোড়া? 23 জোড়া, মানে কয়টা? 46টা। এখন আমার প্রশ্ন, মানুষের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা 46 বলতেছি, এই 46টা কি পুরা মানুষটার মধ্যে 46, না মানুষের প্রত্যেকটা কোষে 46? আমার প্রশ্নটা হচ্ছে এমন, যে এই 46টা কি পুরো মানুষের দেহে আছে, পুরো মানুষ, নাকি প্রত্যেকটা কোষ? মানব দেহটা কোষ দিয়ে তৈরি না? এই 46টা ক্রোমোজোম যে বলতেছি, যে ক্রোমোজোম আছে 46, এখন ক্রোমোজোম তো বোঝো, কেনকা জিনিস ক্রোমোজোম? কেনকা জিনিস না?
এনকে জিনিসকে একটা করে ক্রোমোজোম বলে। এরকম কতগুলো ক্রোমোজোম আছে মানুষের দেহে? তোরা বলতেছে মানুষের কতগুলো ক্রোমোজোম আছে? 46টা। এখন আমি জিজ্ঞেস করতেছি এইরকম 46টা জিনিস কি পুরো মানুষটার মধ্যে 46টা আছে, নাকি আমার শরীরে থাকা ইচ এন্ড এভরি কোষে 46টা করে আছে? পুরা মানুষে। আমাদের কনসেপ্ট এই জায়গাটাতেই সমস্যা, যে আমরা কল্পনা করি যে পুরা মানুষে মনে হয় 46টা। আসলে কনসেপ্টটা এমন না, পুরা মানুষে 46 না। 46 কোথায়? আমার শরীরের প্রত্যেকটা কোষে 46টা করে, প্রত্যেকটা কোষে 46। এইটা রাইট। বুঝছো? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখন? যে আমি যে 46 বলতেছি, আমার প্রত্যেকটা কোষে কয়টা করে আছে? 46টা করে আছে। কয়টা করে আছে? 46টা করে আছে। এখন কোষের কোথায় থাকে এই ক্রোমোজোম? সাইটোপ্লাজমে না নিউক্লিয়াসে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে থাকে। আচ্ছা, তাহলে ক্রোমোজোমের অবস্থানগুলো এখানে আমি ক্লিয়ার করতেছি। তাহলে এটা কোথায় থাকে? নিউক্লিয়াসে। তোরা আগে শিখছিস না, আগের অধ্যায়টাতে নিউক্লিয়াসের আবার কোথায়? ক্রোমাটিন তন্তুতে। ক্রোমাটিন তন্তুতে না? ক্রোমাটিন তন্তুতে আছে, নিউক্লিয়াসে থাকে। এই কথাটা সত্য। তাহলে একটা করে কোষে কয়টা করে ক্রোমোজোম থাকে? 46টা করে থাকে আমাদের। আচ্ছা, আবার তোমরা এই জিনিসটাও জানো না, শুক্রাণু আর ডিম্বাণু যখন তৈরি হয়, এখানে লিখতেছি দেখ, শুক্রাণু প্লাস ডিম্বাণু, এই শুক্রাণুতে কয়টা করে কোষ থাকে? কয়টা করে ক্রোমোজোম থাকে? দেখ, শুক্রাণুতে কয়টা থাকবে সেই আলাপ পরে। এই শুক্রাণু ডিম্বাণুর মিলনে যে বাচ্চাটা তৈরি হবে, ওই বাচ্চাটাতে, ওটা মানুষ না? তো ওর কতগুলো আছে? 46টা আছে ওর প্রত্যেকটা কোষে, তাই কি না? তো ওর কোষে যদি 46টা থাকে, ওই 46 এর অর্ধেক বাবা থেকে আসছে, অর্ধেক মা থেকে আসছে, তাহলে বাবা কোনটা দিছে? শুক্রাণু দিছে। তো শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম আছে? 23টা। ডিম্বাণুতে আছে কয়টা? 23টা। তাহলে দেখো, এই শুক্রাণু একটা কোষ না? ডিম্বাণুও তো একটা কোষ। তো এই কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 23। কিন্তু এই কোষগুলা, দেহ কোষগুলোতে ক্রোমোজোম কত? 46। তাহলে পৃথিবীতে কিছু কোষ পাওয়া গেল যেগুলাতে ক্রোমোজোম আছে 46টা করে, আর পৃথিবীতে কিছু কোষ পাওয়া গেল যেগুলাতে ক্রোমোজোম আছে কয়টা করে? 23টা করে। যে কোষগুলাতে, এই যে দেখ, হ্যাপ্লয়েডের সংখ্যা লিখতেছি, যে সকল কোষে, যে কোষে ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম 23টা করে থাকবে। কটা? 23টা করে থাকবে, তাদেরকে হ্যাপ্লয়েড বলে। ক্লিয়ার? তো ডিপ্লয়েড কাকে বলে? যে কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা কেমন থাকবে? যে কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 46টা। এবার জিনিসটা ক্লিয়ার? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বলে যখন আমরা চিল্লাবো, তখন কি আমাদের মাথায় আসবে হ্যাপ্লয়েড মানে এটা ক্রোমোজোম সংখ্যা কত আছে? 23টা। মানুষ যদি হয়ে থাকে কয়টা আছে? 23টা। যদি ডিপ্লয়েড হয়ে থাকে তাহলে 46টা। এখন ধর আমি তোকে বললাম যে আমাদের গরু আছে না, গরু, কাউ, এই কাউয়ের ক্রোমোজোম সংখ্যা 60। কত? 60। আমি তো তোকে পড়াইছি না কাউয়ের ক্রোমোজোম সংখ্যা কত? 60। এখন কাউয়ের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কোষে কয়টা ক্রোমোজোম থাকবে? 30টা। অর্ধেক থাকবে না? হ্যাপ্লয়েড অর্ধেক থাকবে না? তো ডিপ্লয়েড কোষে কয়টা থাকবে? 60টা। ক্লিয়ারলি বুঝছো? এই বুঝছো? এতটুকু কথা কি ক্লিয়ার? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড শব্দটা কি ক্লিয়ার? এখন আরেকটা জিনিস ক্লিয়ার করো, সেটা হচ্ছে এই যে 46টা করে পাইলাম, এই কোষগুলা কোন কোষগুলা? দেহের কোষ। কোন কোষ? দেহ কোষ। তাহলে ডিপ্লয়েড কোষের উদাহরণ কি? ডিপ্লয়েডের উদাহরণ কি? দেহ কোষ। কোন কোষ? দেহ কোষ। দেহ কোষ মানে আমার হাত পা সকল অঙ্গ এবং প্রত্যঙ্গ। তো সকল অঙ্গ প্রত্যঙ্গ হলে নিশ্চয়ই জনন অঙ্গ আমার দেহের অংশ। এই জনন অঙ্গটাও দেহের অংশ না? তাহলে জনন অঙ্গতেও কোন এন পাওয়া যায়? 2n পাওয়া যায়। দেহ কোষ এবং জনন অঙ্গ, এটা আমি ভালো করে লিখে দিলাম, জনন অঙ্গ। তাহলে হ্যাপ্লয়েড গুলো কোথায় পাওয়া যায়? কিছুক্ষণ আগে দেখালাম শুক্রাণুতে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? ডিম্বাণুতে। শুক্রাণু ডিম্বাণু কোন ধরনের কোষ বলতো? জনন কোষ না? এই জনন কোষে কোনটা পাওয়া যায়? জনন কোষে হ্যাপ্লয়েড পাওয়া যায়। এটা একেবারে বেসিক কথা, যেটা 9-10 থেকে পড়ে আসার কথা। বুঝে গেছো? আমি বেসিক কনসেপ্টটা বুঝাইছি। এখন এইটা কেন লিখলাম যে জনন অঙ্গে কোন কোন ধরনের কোষ পাওয়া যায়, এন না 2n? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে যে জনন অঙ্গে কোন ধরনের কোষ পাওয়া যায়, এন না 2n? বলতো কি? 2n। কিন্তু তখন তোরা এই জনন শব্দটা দেখেই মাথায় চলে আসবে, জানি তো জনন কোষে 2n থাকার কথা, এই জনন অঙ্গকে 2n n দাগাইতে যাবে। আসলে কি ওটা n? দেখো না, জনন শব্দটা পরে, এটা অঙ্গ। দেখো না, অঙ্গ মানে এটা দেহের অংশ, মানে দেহে কোন কোষ থাকবে? 2n থাকবে। বুঝছো? তো জনন কোষগুলাতে, জনন কোষগুলো কি দেহের কোষ? এগুলা দেহ থেকে বের হয়ে যায়। আরেকটা জনন কোষের উদাহরণ আছে, শুক্রাণু ডিম্বাণুর বাইরে রেণু। কি? রেণু। মনে থাকে যেন। ঠিক আছে? এটা একটা বেসিক কথা, এটা দিয়ে এটা আমি বুঝাইতে পারছি। আশা করি বুঝছো সবাই। কার কোনো কনফিউশন আছে? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিয়ে কার কোনো কনফিউশন আছে? নাই। তাহলে এখন আসো আমরা আবার পড়াশোনায় ব্যাক করি। তাহলে কোষ বিভাজন কয় রকমের? কোষ বিভাজন আছে 3 রকমের। কয় রকমের? 3 রকমের। বিভাজনে যারা অংশ নেয় তাদেরকে বলা হয় মাতৃকোষ, যারা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অপত্য কোষ। কেউ কিছু না বুঝলে বলবা। তাহলে কোষ বিভাজন 3 রকমের। কয় রকমের? 3 ধরনের। একটাকে বলা হয় অ্যামাইটোসিস। কি বলা হয়? অ্যামাইটোসিস। এগুলো সেই ছোটবেলা থেকে পড়ে আসছিস। অ্যামাইটোসিস। একটাকে বলা হয় মাইটোসিস। আরেকটাকে কি বলা হয়? মিওসিস। এই তিনটা শব্দ জানি না এমন কেউ আছো? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই তিনটা শব্দ জানি না এমন কেউ আছো? নাই, তাই তো? আচ্ছা, আমি কিন্তু তোদেরকে এখন খুবই পেইন দেবো, খুবই প্রেসার দেবো। বুঝছো? তাতে তোদের ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। যেন তেন ভাবে হাফ ইয়ারলি পরীক্ষাটা গেল তোদের, অর্ধবার্ষিক পরীক্ষাটা গেল না। আমি চাই না আর যেন তেন ভাবে তোরা বায়োলজি পরীক্ষাটা ফাইনাল পরীক্ষাতে দে, হাফে ইয়ার চেঞ্জ পরীক্ষাটাতে দে। আমি চাই তোরা অনেক ভালোভাবে পরীক্ষাটা দে। ঠিক আছে? তার জন্য তোরা যে পড়িস না, সেই পড়ানোর ব্যবস্থা করার দায়িত্ব আমার। ঠিক আছে? এই যে আমি পড়াচ্ছি, এই হুবহু পড়াগুলো আমার পরীক্ষার হলে ডেলিভারি চাই। হ্যাঁ, আজকে হয়তো ভুল হয়েছে, আমি কিছু কইলাম না, নেক্সট বার থেকে যখন ভুল হবে তখন কিন্তু আমি জিজ্ঞেস করবো এই প্রশ্নটা কেন তুই পারিস নাই। ঠিক আছে? বুঝছো?
হোটেল সময় আছে ওগুলো নিয়ে সমস্যা নেই। তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস আর কি মিওসিস। এখন অ্যামাইটোসিসের একটা অপর নাম আমরা শিখছিলাম 9 থাকতে বা ক্লাস 8 থাকতে, মনে আছে? অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে এখন পরেরটাতে আসো তো, মাইটোসিসকে কি অপর নাম ছিল কোনো? হ্যাঁ, মাইটোসিসের একটা অপর নাম কি ছিল? এটাকে বলা হয়তো সমীকরণিক কোষ বিভাজন। কি বলা হয়তো? সমীকরণিক কোষ বিভাজন। এখন বলো তো মিওসিসের কোনো কি অপর নাম ছিল? এটাকে বলা হয়তো হ্রাসমূলক কোষ বিভাজন। কি বলা হয়তো? হ্রাসমূলক। আজকে আমরা এই ক্লাসটাতে কি কি শিখবো জানো? এখন আমরা শিখবো অ্যামাইটোসিস কাকে বলে, মাইটোসিস কাকে বলে, মিওসিস কাকে বলে, এক্সাক্ট সংজ্ঞাটা শিখবো। দেখে দেখে যেন বলতে পারি, যে কোনো সময় জিজ্ঞেস করলে বলতে পারি, এভাবে শিখবো। 2 নম্বরে শিখবো এগুলা যে এদের অপর নাম। মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে, খ নম্বর প্রশ্ন, এটার উত্তর শিখবো। কেন এটাকে মাইটোসিসকে হ্রাসমূলক বলে, মিওসিসকে কেন মাইটোসিসকে কেন সমীকরণিক বলে, আর মিওসিসকে কেন হ্রাসমূলক বলে, এটা আমরা শিখবো। আচ্ছা, তাহলে অ্যামাইটোসিস দিয়ে শুরু করি। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ অংশ নেয়। তোরা ছোটবেলায় এরকম কিছু চিত্র দেখে বড় হইছো, এই যে এরকম, মনে আছে? দেখো তো, এরকম একটা কোষ অংশ নিত, কোষের একটা কি থাকতো? নিউক্লিয়াস থাকতো না? থাকতো কিনা? থাকতো। এই কোষটা মাঝ বরাবর ভাঁজ হইতো, ভাঁজ হইতো না? তো ভাঁজ হইলে চিত্রটা 2 নম্বর ধাপে চিত্রটা কেমন দেখা যেত? 2 নম্বর ধাপে চিত্রটা দেখা যেত এমন হইছে, এমন হইছে নিউক্লিয়াসটা, তাই না? সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসটাও কেমন হইছে? এটা ভাঁজ হইছে, এমন চিত্র পাওয়া যেত না? 3 নম্বর ধাপে কি পাইতাম? 3 নম্বর ধাপে যা দেখতাম যে ভাঁজটা আরো কেমন হইছে, কাছাকাছি চলে আসছে, এমন হইতো না? এমন হইতো। নিউক্লিয়াসটা তখন কেঙ্কা সোজাসুজি হয়ে গেছে, তাই না? একটা সময় পর্যায়ে দেখা যেত যে এটা একটা কোষ আলাদা হয়ে গেছে, এদিকে আলাদা একটা কোষ হয়ে গেছে। এটা ক্লাস 8 এর বই থেকে কপি পেস্ট করলাম, বুঝছো? বুঝেছো? এটা তোদের বই আছে, এখন দেখ বই বের কর। ঘোরা অ্যামাইটোসিস, এই যে দেখ উপরে চিত্রটা, অ্যামাইটোসিস ওই নিচেই তো লেখা আছে, দেখলা? প্রথম পেজটাতে যা যেখানে প্রথমে ছিল, ওই যে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন, নিচেরটাকে মাইটোসিসকে কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন, আর এটাকে কি বলা হয়? হ্রাসমূলক। তারপরে অ্যামাইটোসিসে এই যে চিত্র আছে, পেজ ঘোরালে 80 পেজে দেখ চিত্র আছে। প্রথমে ইনকে ভাঁজ হয়েছে, পরে কি হয়ে গেছে? 2 ভাগে 2টা হয়ে গেছে, তাই কি না? এটা হচ্ছে কি অ্যামাইটোসিস। এখন এটা কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলতেছি? কারণ হচ্ছে দেখো, এখানে কোনো জটিলতার সৃষ্টি হয়েছে হয় নাই, সাইটোপ্লাজমটা ভাগ হয়ে গেছে, সাথে নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেছে, তাই এটাকে কি বলা হয়? প্রত্যক্ষ বা ডিরেক্ট সেল ডিভিশন। বুঝছো? সরাসরি ভাগ হয়ে গেছে। এখন কথা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে এটা কি বুঝছো তোমরা কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলে? বুঝছো কেন? এটা তোদের পরীক্ষা এখন আর আসবে না, খালি সর্বোচ্চ হলে এটা আসবে অ্যামাইটোসিসকে অপর কি নামে ডাকা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজন করে কোন প্রাণীরা? এক্সাম্পল গুলা কি? এক্সাম্পল কারা কারা অ্যামাইটোসিস করে? 2টা প্রাণী, একটার নাম ইস্ট আর একটার নাম কি অ্যামিবা। কারা? ইস্ট অ্যামিবা। তাহলে অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কারা কারা? ইস্ট আর কি অ্যামিবা। এখন এইখানে একটা শব্দ আসবে তোদের মাথায়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি? ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে? ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে? দেখো, ব্যাকটেরিয়া বিভাজন করে দ্বিবিভাজন। এ ভালো কথা, রমজানের সময় কি হবে? ও ওটা তো বলে দিছি কি হবে। ওকে ওকে। তাহলে ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে বিভাজন করে? দ্বিবিভাজন পদ্ধতিতে। এখন এটা কেন মনে রাখা লাগবে খুব ভালো করে? ধর একটা প্রশ্ন করা হয়েছে, এই দ্বিবিভাজন জিনিসটা কি? এইটাই না দ্বিবিভাজন? 2 ভাগে ভাগ হয়ে যাওয়াটাই তো দ্বিবিভাজন না? দ্বিবিভাজনের এমনই প্রক্রিয়াটা এমনই, কিন্তু ওখানে ছোট্ট একটা পার্থক্য আছে, বুঝছো? এটা আমরা আরো ব্যাকটেরিয়া যখন পড়বো, তোদেরকে ব্যাকটেরিয়া পড়াইছিলাম না? দ্বিবিভাজন পদ্ধতিতে ওদের যে ক্রোমোজোমটা একটা প্রাচীরে টাচ করে তারপর বড় হয়, বুঝছো? আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, তুমি খালি মনে রাখো দ্বিবিভাজনটা অ্যামাইটোসিসের মতো, কিন্তু পুরোপুরি অ্যামাইটোসিস নয়, বুঝছো? এখন পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কারা? অপশনে তুমি যা দেখো, ইস্টো নাই, অ্যামিবাও নাই। যদি দেখো যে অ্যামাইটোসিস উদাহরণ চাচ্ছে কিন্তু ইস্ট অ্যামিবা একটাও নাই, তখন তুমি খুঁজে দেখবা ব্যাকটেরিয়া আছে কিনা, যদি থাকে তাহলে ব্যাকটেরিয়া রাইট, বুঝছো? আবার এই সেম প্রশ্ন, অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে কারা? ওইখানে তোমার ইস্টও আছে, ব্যাকটেরিয়াও আছে, তুমি কোনটা দেখাবা? ইস্ট দেখাবো, বুঝছো? সেম কথা এখানেও, ব্যাকটেরিয়া যদি জিজ্ঞেস করে ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, অপশনের দিকে যা দেখছো দ্বিবিভাজন নাই, ওইখানে অ্যামাইটোসিস আছে, তাহলে অ্যামাইটোসিস, বুঝছো? আর যদি এমন প্রশ্ন করে ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, দ্বিবিভাজন আছে, অ্যামাইটোসিস আছে, তখন তুমি কোনটা দেখাবা? দ্বিবিভাজন দেখাবো, বুঝছো? তাই বুঝেছো? হ্যাঁ, বহুপদী যদি থাকে তখনও দ্বিবিভাজন, বুঝেছো? তখন তো তুমি উত্তর দেখলেই বুঝতে পারবা, যদি অপশন এমন থাকে 1 ও 2 এমন থাকতে পারে, তারপরে 2 ও 3, 1 ও 3, 1 2 3 এমন যদি থাকে, তার মানে দুইটা দুইটা শুনতে চাচ্ছে, তাহলে অ্যামাইটোসিস হবে, দ্বিবিভাজন হবে দুইটাই। আর যদি এমন দেখো অপশন গুলো, তখন অপশনের দিকে তাকালেই বোঝা যাবে। অপশন ক নম্বর? অপশন 1, খ নম্বর 2, গ নম্বর 3, ঘ নম্বর 1 ও 2, এরকম যদি অপশন থাকে তার মানে একটা রাইট। তো সেটা কোনটা? এটা, বুঝছো? যেভাবে পাবা সেভাবে বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। নিচের দিকে অ্যামাইটোসিসের এগুলো সব এখানে লেখা আছে। হ্যাঁ বলো। না,
এই দ্বিবিভাজনটা শুধু একজনই চালায়, ব্যাকটেরিয়া, আর কেউ এই পদ্ধতিতে বংশবৃদ্ধি করে না। বুঝেছো? আচ্ছা এখন আসো বইয়ে দেখ, বইয়ে ওই চিত্রটার নিচে বোল্ড হরফের লাইনগুলো খেয়াল কর, বোল্ড হরফের লাইনগুলা, ওখানে দেখ লেখা আছে ইস্ট এবং এমিবা এই বিভাজনটা করে। ব্যাকটেরিয়াতে কোন বিভাজন ঘটে? দ্বিবিভাজন। এটাও প্রায় অ্যামাইটোসিসের কাছাকাছি, কিন্তু অ্যামাইটোসিস নয় কিন্তু। তারপরে প্রায় সমার্থক, এবং এটা গেল। এখানে একটা বিজ্ঞানীর নাম লেখা আছে, দেখ বিজ্ঞানীর নাম কি? স্ট্রাসবার্গার বা স্ট্রাসবুর্গার, হ্যাঁ বার্জার, হ্যাঁ স্ট্রাসবার্জার একটা কথা বলছে। সে কি বলছে জানো? সে বলছে যে এই অ্যামাইটোসিসটা সবচেয়ে সরল পদ্ধতি না, সবচেয়ে সরল কোষ বিভাজন পদ্ধতি। সে বলেছে যে এই যে মাইটোসিস এবং মিওসিস নামক যে জটিল কোষ বিভাজন প্রক্রিয়াগুলো আছে, এগুলার উৎপত্তি হয়েছে সরল অ্যামাইটোসিস থেকে। তো সেটা তো সত্য কথা, পৃথিবীতে যত জটিল জিনিসের সৃষ্টি এগুলো সব সরল জিনিস থেকে তৈরি। বুঝছো? আগে সরল ছিল, পরে ওইটা কি হয়ে গেছে? জটিল। ধর আগের মানুষগুলো অনেক সরল মানুষ ছিল, তখন কি ট্রাম্পের মতো বুদ্ধিমান মানুষ ছিল না? ছিল, কিন্তু তখন তাদের চিন্তাধারাটা কেমন ছিল? সরল। এখন শয়তানি শয়তানি বুদ্ধি বেশি, জটিলতা বেশি। তো এই কথাটা কে বলছে? এখানে স্ট্রাসবার্জার বলছে। স্ট্রাসবার্জার কি বলছে? এই জটিল বা উন্নত কোষ বিভাজন প্রক্রিয়াগুলোর উৎপত্তি কোথায়? অ্যামাইটোসিস থেকে। এতটুকু বুঝছো? এবার বুঝছো? আচ্ছা, তোমাকে কিন্তু কি যেন বলে কড়া মার্কিং এ রাখা হচ্ছে, পড়াশোনা না করলে কিন্তু আমি বাড়িতে কল দেবো এখন থেকে। হ্যাঁ, আমি 2-3 জনকে করে ফাইন্ড আউট করতেছি যে কারা কারা পড়তেছে না। কোথাও সমস্যা হলে তোদেরকে বলা হয় যদি পড়তে, এই অ্যামাইটোসিস শেষ, কিন্তু অ্যামাইটোসিস শেষ। এখন আসলে যেটা শুরু হবে সেটা কি? মাইটোসিস। মিওসিস পরে, এখন আমরা সরাসরি মাইটোসিস পড়বো। এগুলো থাক। তাহলে মাইটোসিস দেখো, মাইটোসিস তোদেরকে বলা হয় পড়তে, তোদের অসুবিধা হবে আমি জানি, এটা পড়তে অসুবিধা, এইটা পড়তে ওইটা মেলে না, ওইটা পড়তে ওইটা মেলে না, তার জন্য আমি তোদেরকে একটা রুটিন বানাই দিয়েছিলাম। আল্লাহর রাস্তায় কেউ তো এটা ফলো করে না, করে কেউ? ওই 2-4 দিন একটু, হ্যাঁ রুটিন একটা বানাই দিয়েছি আমি, ফেসবুকে পোস্টও দিয়ে দিছি। হ্যাঁ, তোরা বাড়ি গেছিলি, বাড়িতে যা ফোন নিয়ে দেখতে পারতি, দেখিস নাই? না দেখলে আরো ভালো, দেখলে তো ভালো, না দেখলে আরো ভালো। আচ্ছা এখন এসো, হ্যাঁ হ্যাঁ ওখানে আছে এখনো ফেসবুকে, আমাদের পেজটাতে, পেজে যা দেখবি যে ওইটা নাম লিখে সার্চ দিলে আসবে, ওইটা লিখে সার্চ দিলেই আসবে। হ্যাঁ ওইটা পেজে আছে। আচ্ছা হোক, এখন আসো মাইটোসিস কাকে বলে এটা আমরা শিখি। এখান থেকে দুইটা প্রশ্ন, এটা কাকে বলে, ক নম্বরে হচ্ছে কেন এটাকে সমীকরণিক বলে। বুঝছো? তো আমরা আগে কাকে বলে এটা শিখি, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। এই যে দেখ, মাইটোসিসে এটা একটা কোষ অংশ নিল, ওই কোষটার নাম কি? মাতৃকোষ না? হ্যাঁ মাতৃকোষ কিনা? মাতৃকোষ। তো বিভাজনের অংশ নাই, তো মাতৃকোষের কি আছে? নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াস আছে কিনা? এইটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? কিছুক্ষণ আগে বেসিক গুলো পড়াইলাম। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে না? ধর এইখানে ক্রোমোজোম কয়টা আছে জানিস? এই যে এটা, এইটা কয়টা ক্রোমোজোম হলো দেখতো? 4টা ক্রোমোজোম আছে। তাহলে এটার নাম এদিকে লিখলাম ক্রোমোজোম। তাহলে একটা মাতৃকোষ আমি আঁকলাম, মাতৃকোষের মধ্যে লিখে নিস পরে, আগে বোঝ জিনিসটা। তাহলে মাইটোসিসের সংজ্ঞা লিখতেছি, এটা কেন সমীকরণে, এগুলো সবগুলোর উত্তর একসাথে করতেছি, কথাগুলো খালি জাস্ট বোঝ। তাহলে মাতৃকোষ একটা লিখলাম, মাতৃকোষের নিউক্লিয়াস থাকবে, ক্রোমোজোম থাকবে। বুঝছো? এখন তুমি আমাকে বলো, এই নিউক্লিয়াসটা যদি একবার বিভাজন করে, কি করে? একবার বিভাজিত হয়, একবার যদি বিভাজন করে নিউক্লিয়াসটা, কয়টা নিউক্লিয়াস তৈরি হবে পাশে? 2টা নিউক্লিয়াস তৈরি হবে না? তাহলে এই যে দেখ, 2টা নিউক্লিয়াস তৈরি হলো। এই যে এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, 2টা নিউক্লিয়াস তৈরি হলো। এবং ক্রোমোজোম সংখ্যা যদি একবার বিভাজন করে, তাহলে ক্রোমোজোম আসিল কয়টা? এক ক্রোমোজোম আসিল কয়টা? 4টা ছিল না? একবার যদি বিভাজন করে কয়টা হবে? 8টা হবে। কয়টা হবে? 8টা হবে না? 8টা হবে কিনা? 8টা। এই 8টা এখন কয়টা নিউক্লিয়াসের মধ্যে যাবে? 2টা। তো এখানে যাবে 4টা, এখানে যাবে 4টা। তাহলে এই যে এখানে 4, এখানে 4। বুঝছো? তাহলে এই কোষগুলো কি অপত্য কোষ না? অপত্য কোষ কিনা? তাহলে অপত্য কোষ। এখন তুই চিন্তা করতো, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত? এই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত? ক্রোমোজোম 4টা। মাতৃকোষে কত ছিল? মাতৃকোষেও, মাতৃকোষের ক্রোমোজোম কয়টা ছিল? 4টা ছিল না? আচ্ছা কোথায় লিখবো? এখানে লিখি। ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা 4, মাতৃকোষের কত? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত? 4। ক্রোমোজোম সংখ্যা কমা বাড়া হইছে? হয় নাই। তাহলে ক্রোমোজোম সংখ্যা এখানে স্বাভাবিক আছে। আচ্ছা ওকে ফাইন। এবং এটা মাতৃকোষের যত ক্রোমোজোম, এটারও যদি ক্রোমোজোম হয়, তো একই গুণাগুণ সম্পন্ন না? একই গুণাগুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি হয়েছে কিনা? তাই এই অপত্য কোষটাকে বলা হয় সমগুণ সম্পন্ন। কি বলা হয়? সমগুণ ও সম আকৃতি। কি? সম আকৃতি। এবার দেখ আমি সংজ্ঞাটা লিখতেছি, মাইটোসিস কাকে বলে। এতটুকু কথা কি বুঝছো? এই এতটুকু কথা বুঝছো? বুঝিয়েছো? তাহলে দেখ আবার বলতেছি, তাহলে মাইটোসিস কাকে বলে। এটা একটা কোষ বিভাজন প্রক্রিয়া না? সংজ্ঞা শুরু হবে এইভাবে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম সংখ্যা একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম আকৃতি সম্পন্ন কয়টা অপত্য কোষ? 2টা অপত্য কোষের সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। এর থেকে সিম্পল সোজা কিছু আছে লাইফ? আছে? আবার বলতেছি দেখ, মাইটোসিস কাকে বলে। মাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ, কেন সমগুণ বলতেছি, কারণ সমান ক্রোমোজোম যায়। তুমি এই সমগুণ না লিখে এটাও লিখতে পারো যে একবার নিউক্লিয়াস একবার ক্রোমোজোম বিভাজিত হয়ে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টা অপত্য কোষের সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। আমি লিখে দিচ্ছি এখানে দেখ। তাহলে মাইটোসিস কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের কি কি, এই যে আমি সংক্ষেপ লিখলাম, নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার
বিভাজিত হয়ে কি তৈরি করে? বিভাজিত হয়ে মাতৃকোষের, কেউ না বুঝলে বলো, সমগুণ ও সম আকৃতি সম্পন্ন, কয়টা ক্রোমোজোম সেটা কিন্তু লিখতে হবে, কয়টা অপত্য কোষ, আকৃতি সম্পন্ন দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, তাকে কি বলা হয়? মাইটোসিস বলে। বুঝছো? হ্যাঁ বুঝেছো? বুঝছো কিছু? আচ্ছা, তাহলে দেখ, এটা হলো মাইটোসিস কাকে বলে। তাহলে কেন মাইটোসিসকে সমীকরণিক বলে, এটার উদাহরণ এখন আমরা লিখবো, এটার ব্যাখ্যা এখন আমরা লিখবো কেন এটাকে সমীকরণিক বলা হচ্ছে। দেখো সমীকরণিক লেখা হয়েছে সবার, কেউ না বুঝলে আমাকে বলো যে আমার বিন্দু মাত্র ডাউট আছে এই জায়গাটা আমি বুঝি নাই, না বুঝে থাকলে বলো। এটা কোথায় লেখা আছে যেন মাইটোসিস কাকে বলে? এটা তোদের বইয়ে হয়েছে, দেখ কত 80 পেজের নিচের দিকে বোল্ড আর পেজে শব্দগুলো লেখা আছে না, ওইখানে কিন্তু ওইটা কিন্তু মাইটোসিসের সংজ্ঞা। আমি এটা এটা লিখে দিছি, স্টিকি নোটে লিখে ওটা লাগা রাখবা বই, যে এই সংজ্ঞা আমি লিখবো সবসময়। ঠিক আছে? এই বুঝছো? আচ্ছা এখন আসো, কেন এটাকে সমীকরণিক বলে। এখানে কিন্তু শুরুতেই লেখা আছে এটা সমীকরণিক কোষ বিভাজন। কেন এটাকে সমীকরণিক বলে সেটা আমরা এখন একটু শিখবো, কেন এটাকে সমীকরণিক বলে। দেখ লেখা শেষ হয়নি। হুম, শেষ, এগুলা এগুলো পড়া শেষ। আচ্ছা, তাহলে মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে। দেখো এটার যখন উত্তর করবো আমরা, পড়া শেষ হয়েছে, ওগুলো সব বলছি, খালি জাস্ট সাজানোর স্টাইলটা দেখে দিই, খাতায় লিখবো কি। দেখ এটার যখন অ্যান্সার করবো খাতায়, এটা তো আমার খাতা, যে মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে তোকে বলবে খাতায় খ নম্বরে। এটা যখন অ্যান্সার করবো আমি এখানে খ নম্বর দিব, দিয়ে কব মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলার কারণ নিচে ব্যাখ্যা করা হবে। গেল, যাই তুমি ক নম্বরে যে সংজ্ঞাটা লিখতে না, সংজ্ঞাটা যা লিখতে না, এই সংজ্ঞাটা এটা 2 লাইনে লেখা শেষ করবা, 2 লাইনের বেশি হবে তোদের, 2 লাইনের মধ্যে শেষ হবে। ধর শেষ হলো, তারপরে কি করবো, এই যে চিত্রটা আঁকছিলাম না এমনি এমনি এখানে, এটা এই চিত্রটা এড়ে দিবা, জাস্ট যা সংজ্ঞা লিখছো ওইটাই কিন্তু চিত্রতে লিখতেছো, ওইটাই চিত্র না। জাস্ট খালি মাতৃকোষ, নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, দুইটা জিনিস পাওয়া গেলে সমআকৃতি সমগুণ সম্পন্ন ক্রোমোজোম, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা দিবা চিত্রটা দিয়া শেষে জাস্ট কমেন্ট করবা কি জানো, কমেন্ট করবা এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, এই যেটা লিখছিলাম ওই পাশে, মাতৃকোষের ক্রোমোজোম কত 4 এবং অপত্য কোষের কত, অপত্য কোষেরও 4। যেহেতু মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, তাই এই কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলে। একটা স্মার্ট অ্যান্সার। বুঝছো? এতটুকু 2 নম্বরের জন্য লিখতে তোর 3 মিনিটের বেশি লাগার কথা নয়। এই সংখ্যাটা 1 মিনিটের মধ্যে শেষ হবে, এই চিত্র আর ওই কমেন্টটা করতে 2 মিনিট সময় লাগবে, শেষ। বুঝছো? এই বুঝে আসো? আচ্ছা এখন মাইটোসিস কারা করে, অলরেডি কিন্তু তোমাকে আমি শেখাইছি মাইটোসিস কাদের কোথায় হয়। আচ্ছা শেখাইনি হয়তো, বলতেছি আবার, এটা কি বুঝছো? এই বুঝে আসো? বুঝছো কি কিছু? আচ্ছা ওকে, তাহলে মাইটোসিসের এখানে আরেকটা কাহিনী আছে, সেটা আমরা নেক্সট দিনে শিখবো। আরেকটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, ঘটনাটাকে ওইদিকে নিয়ে গেলাম না। তাহলে দেখো কি পড়াইতেছিলাম, আচ্ছা যা পড়াইতে চাচ্ছিলাম তা হচ্ছে এই মাইটোসিস কোথায় ঘটে। তোমরা এমনি ছোটবেলা থেকে জানো কিন্তু মিওসিস ঘটে জনন কোষ তৈরির সময়, জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু রেণু তৈরির সময়, আর বাকি সময় পুরোটাতে কি ঘটে, মাইটোসিস। তাহলে দেখো মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস এটা যদিও সহজ মনে হয়, কিন্তু পরীক্ষায় যখন দেয় বা আমাদের বইয়ে যে জায়গাটাতে আছে দেখবি 3 লাইন ধরে খালি লেখা আছে মাইটোসিস কোথায় ঘটে। 80 পেজে নিচের দিকে দেখ 3টা লাইন মাইটোসিস কোথায় ঘটে সবার শেষে, তার উপরে যেটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক বলে এটা আমি বুঝাইলাম, কিন্তু এটা লিখবো কিভাবে সেটাও বলে দিলাম। এখন মাইটোসিস কোথায় ঘটে দেখ 3টা লাইন ধরে শব্দগুলো লিখছে না, ওই 3টা লাইনের একটা সামারি লাইন আছে, মানে একটা শব্দ দিয়ে জাস্ট খালি মনে রাখা যায়, সেইটা হচ্ছে তুমি মনে রাখবা দেহ কোষে মাইটোসিস ঘটে, শেষ আলা। বুঝছো? মাইটোসিস কোথায় ঘটে, দেহ কোষে। এখন দেহ কোষ বলতে কি কি বোঝায় দেখতো, উদ্ভিদের দেহ যদি চিন্তা করি, উদ্ভিদের মূলটাও দেহের অংশ না, তাহলে উদ্ভিদের মূলে ঘটবে মাইটোসিস। কাণ্ডটাও দেহ না, কাণ্ডতে ঘটবে। পাতাটাও দেহ না, পাতায় ঘটবে। ওর যে ফুল পাপড়ি গুলা যেগুলো আছে ওটাও দেহের অংশ না, ওখানেও ঘটবে। তারপরে হচ্ছে ওর যে ভ্রূণ মুকুল, মুকুল বেরোচ্ছে না এখন, মুকুল আমের, তো ওই মুকুলটা ওর দেহের অংশ না, তো ওখানেও ঘটবে। মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করো সেম ঘটনা, হাত পা সবকিছু। এখন বলো এই দেহ কোষের মধ্যে জনন অঙ্গ পড়ে না, তাহলে জনন অঙ্গে কোন কোষ বিভাজন করবে, মাইটোসিস না মিওসিস। অঙ্গ যেহেতু এটাই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, যতবার পরীক্ষায় এসেছে এই শব্দটাই আসে, জনন অঙ্গে কোন কোষ বিভাজন ঘটে, ওরা দেখেই মারি দেয় মিওসিস। কিন্তু এখানে যে অঙ্গ আছে, অঙ্গ মানে যে দেহ কোষ, এটা বোঝা লাগবে, তাহলে দেহ কোষে ঘটে। ক্লিয়ার? এই বুঝছো? বুঝছো? আচ্ছা ওকে, তাহলে এই কথাটা ওইখানকার যা লেখা আছে এগুলো এখন তুই পড়, এগুলো সবগুলো একই গল্প, বইতে দেখ লেখা আছে দৈহিক বৃদ্ধি যেমন উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, মূলের শীর্ষ, ক্যাম্বিয়াম, এগুলাতে ঘটে জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, ওই একই কথা তো, দেহ কোষ না, দেহ কোষ। বুঝছো? এই বুঝেছো? আচ্ছা হ্যাঁ মাইটোসিস। বুঝছো? বুঝেছো? এখন এখানে কিছু উদ্দীপকের মারপ্যাচ আছে যেটা পড়ে আমরা আজকে আলোচনাটা শেষ করব। সেটা হচ্ছে কিছু উদ্দীপক এখন আমি তোদেরকে দেখায় জিজ্ঞেস করব, বল এটা মাইটোসিস না মিওসিস। দেখ মিশাই দিলাম এগুলা। আচ্ছা দেখ তো, এখানে আমি 3টা চিত্র তোদেরকে দেখাচ্ছি, চিত্রগুলো দেখে দেখে আমাকে বলবি। দেখ এখানে এটা একটা কোষ, এটা 2n, এটা থেকে বিভাজন হয়েছে
বিভাজন হওয়ার পর যে কোষগুলো তৈরি হয়েছে এগুলাও 2n। হ্যাঁ, এটা একটা বিভাজন, এটা সিনারি নাম্বার 1। সিনারি নাম্বার 2 তে 2 নম্বর সিনারিতে এটা একটা কোষ, এটা n, এটা থেকে দুইটা হয়েছে, এগুলাও কি, এগুলাও n, এটা সিনারি নাম্বার 2। হ্যাঁ, আরেকটা সিনারি দিব, এটা এখানে দিই, এখানে সিনারি নাম্বার 4। এই যে একটা কোষ অংশ নিল, এটা n, এটা থেকে দুইটা হয়েছে, এগুলাও n। কেউ যদি পারো তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফার্ম, n, এখান থেকে n। হ্যাঁ, এই যে তিনটা সিনারি দিলাম, বলো এক নাম্বারটা কোন কোষ বিভাজন? মাইটোসিস। আচ্ছা ওকে ফাইন, বুঝে শুনে তো বলতেছো নিশ্চয়ই। মাইটোসিস। এইটা কোন কোষ বিভাজন? এটা মাইটোসিস। আচ্ছা মাইটোসিস, মাইটোসিস। এইটা, এইটা মিওসিস, তাই তো? আচ্ছা এই 3 নম্বরে এসে কিছু দল বললো, কেউ বললো, আচ্ছা বুঝছি বুঝছি, দাঁড়াও জিজ্ঞেস করতেছি। কেউ বললো মাইটোসিস, কিন্তু কেউ এক বাক্যে কোনো কিছু ভাবা চিন্তা ছাড়াই বলে দিল কি এটা, এটা মিওসিস। আচ্ছা যারা বলেছো মিওসিস, কারা বলেছো? যারাই বলেছো, কি ভাবে, কেন তোমার কাছে মনে হলো এটা মিওসিস? বলো তো কেন মনে হয়েছে, কেন? দুইবার বিভাজন হয়েছে তাই মিওসিস। ওকে ফাইন, দুইবার বিভাজন হয়েছে, তো দুইবার বিভাজন তো মিওসিসে ঘটে, তাই তো? আচ্ছা ওকে ফাইন। আর যারা মাইটোসিস বলেছো তারা কিভাবে বলেছো? মাতৃ কোষেও এন আছে, অপত্য কোষেও কি আছে, এন আছে। তার মানে আজ যাই হোক ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়নি, তাই কিনা? ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে, পাইনি, তার মানে এইটা আজ যাই হোক মিওসিস হবে না। তো ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষ মাতৃ কোষ সমান সমান আছে, তার মানে এটা কি মাইটোসিস। কোন বিভাজন? মাইটোসিস। এইটাই তোদেরকে উদ্দীপকে দেখায়া খালি জিজ্ঞাসা করে এই কোষ বিভাজনের গুরুত্ব লেখো, আর তুমি তো পাইছো এটা মিওসিস। দেখো কোন একটা কোষ বিভাজনকে মাইটোসিস, এই উপরেগুলা ঠিক আছে তোদের কথা, এখানে একটু যখনই কবে এগুলো এঙ্কা চিত্র দেখায়, কবে কোনটা মাইটোসিস কোনটা মিওসিস পার্থক্য করতে কবে, তুমি খালি জাস্ট তাকাবা মাতৃকোষ আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার কি ঘটনা ঘটছে, বুঝেছো? এখানে দেখো 2n ছিল মাতৃকোষ, অপত্য কোষ কত 2n, ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়েছে, হয় নাই, তার মানে এটা মাইটোসিস। এখানে ক্রোমোজোম সংখ্যা n ছিল, মাতৃকোষে অপত্য কোষে n চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, এটা কি মাইটোসিস। এখানে আসো, এখানে ক্রোমোজোম সংখ্যা যা ছিল, এখানেও তা, এখানেও তা, মানে এইটা মাতৃকোষ, এগুলো অপত্য কোষ না, সেম। এখন কথা হচ্ছে দুইবার যে ঘটলো, দুইবার যে ঘটলো, এটা তো মিওসিস হওয়ার কথা ছিল। ক্রোমোজোম সংখ্যা কমে নাই, এটা বুঝলাম, কিন্তু দুইবার তো মাইটোসিসে ঘটার কথা নয়, এটাই তো প্রশ্ন, তাই না? দেখো তোমাকে আমি একটা কথা বলি, এই যে আমার কোষটা বিভাজন করলো না, এলে মিশাই দিই, ধরো আমার এই কোষটা বিভাজন করলো, এই কোষটা বিভাজন করলো, ধরো আমার এই কোষটা, আমার হাতের একটা কোষ, এই কোষটা বিভাজন করলো, মাইটোসিস পদ্ধতিতে বিভাজন করছে, এটা এমন হয়েছে, এটা 2n ছিল, এটাও 2n তৈরি হয়েছে। এখন এই কোষটা কি সারা জীবনের জন্য এটা চুপ করে বসে থাকবে? ওই আবার বিভাজন করবে না? তখন আবার এই মাতৃকোষায় আবার বিভাজন করতে পারে না? করতে জন্যই তো তুমি আমি বড় হই প্রতিদিন, তাই কি না? তো এই কোষটা বসে থাকবে না, এরা তো বিভাজন করতে পারে, করতে পারে কি, করতেছে, আবার এরা বিভাজন করতে পারে না, পারে। এখান থেকে বিভাজন করে এটা 2n তৈরি করলো, 2n তৈরি করতে পারলো, এই করবে, করবে না? এই করবে কিনা? এখানেও 2n, এখানেও 2n, এরকম হবে তো, বুঝছো? তার মানে আগে আমাদেরকে যা দেখানো হইতো, আগের চিত্রটা যা 9 এ শিখেছিলাম, ওই অনুযায়ী চারটা না দুইটা এগুলা করে অ্যান্সার দিতে গেলে ভুলভাল হয়ে যাবে, বুঝছো? তাহলে কনসেপ্ট কি, যখনই মাইটোসিস মিওসিস ঘোষণা করবো, মাতৃকোষ আর অপত্য কোষ এই দুটার ক্রোমোজোম সংখ্যা দেখবো, যদি চেঞ্জ হয়ে থাকে, কমে যায়, তাহলে মিওসিস, যদি না যায় তাহলে মাইটোসিস। এটা একটা উদ্দীপকের ক্লু শেখাইলাম, কিন্তু যখন টেস্ট পেপার খুলবে দেখবে এরকম চিত্র দেয়া আছে, বুঝছো? এন দিয়ে এরকম করে তোমাকে কনফিউশনে ফেলা হবে, তুমি দেখে তো বসে আছো এটা মিওসিস, কিন্তু আসলে এটা কি ছিল, মাইটোসিস। তাহলে আমরা এই যে মাইটোসিসটাও পড়লাম, বেসিক কথাগুলো কোথায় ঘটে এবং মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, এগুলো তো শিখাইলাম। এই যে মাতৃকোষের সমগুণ সম্পন্ন সম আকৃতি, কোষ চক্রের আগ পর্যন্ত পড়াইলাম, কতদূর? কোষ চক্রের আগ পর্যন্ত খুবই সামান্য পড়ানো হয়েছে। নেক্সট দিনে আমরা কোষ চক্র পড়ায় মাইটোসিস, মাইটোসিসের ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিসে প্রবেশ করব, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ওকে।